24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 দ্বিতীয় আমরা দেখেছি যে আমাদের রাজ্যে প্রায় প্রথম সুপারি চাষীদের রাজ্য কমিটির সভায় যে বিষয়গুলো আলোচনা হয়েছে আমাদের কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শ্রদ্ধেয় পবিত্রতা আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তারপরও আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের গ্রামীণ অর্থনৈতিক ডেভেলপমেন্টের প্রশ্নে এই পান এবং সুপারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। আমরা লক্ষ্য করেছি যে এসবের মধ্যে পান এবং সুপারি এই চাষ কৃষকেরা তার লাভের বিষয়টা না দেখে ধীরে ধীরে এই চাষ থেকে অন্য কাজের দিকে তারা যাওয়ার জন্য চেষ্টা করছে। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের কৃষক সভা অনুমোদিত পান সুপারি চাষী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি 10 জুন 2022 সালে এই প্রথম ত্রিপুরায় পান এবং সুপারি চাষীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলা। তাতে আমাদের আজ থেকে 1.5 বছর আগে আমাদের রাজ্যতে উদ্যান এবং ভূমি সংরক্ষণ দপ্তরের যে ডাইরেক্টর সাহেবের কাছে আজ থেকে 1.5 বছর আগে আমরা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। তাতে আমরা 1.5 বছরের মধ্যে লক্ষ্য করেছি যে সরকারের তরফ থেকে আমাদের দাবিগুলো পূরণ করার জন্য কোনো উদ্যোগ সেখানের মধ্যে নেই, যার ফলে আজকে আমাদের রাজ্য কমিটির সভা সকাল থেকে আমরা মিটিং করি। আমাদের রাজ্যের 8টা জেলা আমাদের প্রতিনিধিরা এসেছেন। তারা বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে কিভাবে কৃষকেরা পান এবং সুপারি চাষীরা দিন যাপন করছেন তার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আপনারা এদের মধ্যে শুনেছেন যে আমাদের রাজ্যে পান এবং সুপারি চাষী মিলিয়ে 25,000 পরিবার সরাসরি জড়িত। তার সাথে ছল বাস বিশেষ করে শ্রমিক লক্ষ লক্ষ মানুষ এই পান এবং সুপারি চাষকে ভিত্তি করে তার জীবিকা প্রতিপালন করছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই চাষে যে কৃষকেরা আজকে ভীষণভাবে সেখানের মধ্যে ক্ষতিগ্রস্ত। এই বিষয়গুলো নিয়ে আমরা এই কথা বলেছি। আমাদের মূলত দক্ষিণ ত্রিপুরা নোলোয়া বলে একটা জায়গা আছে, আগরতলা শহরের পান যারা বিক্রি করে নোলোয়ার পান, ওইদিকে হলো আমাদের আমবাসা, কমলপুর, কুমারঘাট, এদিকে হলো উদয়পুর, কমলপুর, সবচেয়ে বেশি পান এই জায়গায়। এটা একটা। দ্বিতীয় বিষয় হলো সুপারি। জাম্পুই হিলে করে সেখানে আগে কমলা হতো, কিন্তু বিভিন্ন মাটির কারণে অনেকদিন হয়ে গেছে কমলার চাষটা, কমলা এখন আর হয় না সেখানে। তারা বিকল্প চাষ হিসেবে সুপারি শুরু করেছে আজকে প্রায় 6-7 বছর যাবত, এবং ব্যাপক আকারে সুপারির চাষ উত্তর ত্রিপুরা, ধলাই, ঊনকোটি, আর এমনিতে সুপারি সব জায়গাতে কারো কারো বাড়িতে 5টা-6টা করে আছে। প্রধান সমস্যা সুপারি যেটা দেখা দিয়েছে, এখন একটা ভালো ভ্যারাইটি এসেছে যেটা ভিয়েতনাম থাইল্যান্ডের ভ্যারাইটি। এটা হলো 3 বছরের গাছে, ছোট গাছে সুপারি ধরতে আরম্ভ করে, বেশি বড় হয় না, ঝড় তো করে নষ্ট করে। তারা বিভিন্ন জায়গা থেকে এগুলো তারা এনে নিজেরা করছে। মেইন সমস্যা সুপারি যেটা দেখা দিয়েছে, এটা হলো এখন বিক্রি করা যায় না। এর আগেও আমরা কয়েকবার রেস করেছি, আমরা মুখ্যমন্ত্রীকেও বলেছি, আমাদের এগ্রিকালচার মিনিস্টারকে ওই কথাটা বলেছিলাম। এগ্রিকালচার মিনিস্টার বলেছিল আমরা সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু আমাদের সার্টিফিকেট চোরাইবাড়ির পরে গেলে আসাম পুলিশ দেয় না। সুপারি যারা পাইকারি কিনে তারা আসামের লোক, উজাই ডিস্ট্রিক্টের লোক, তারা এটা সুপারিতে সেখানে গুটকা হয়, সুপারিতে তাম্বুল হয়। এই যে ফ্যাক্টরিগুলো বাইরে, আমাদের ত্রিপুরায় কিছু নেই, তাই সুপারিটা আমাদের ত্রিপুরার যে প্রোডাকশন হবে বাইরে বিক্রি করতে হয়। এইটা একটা প্রধান সমস্যার কারণে এরা বস্তায় হিসেবে বিক্রি করে। আমি তো মাঝে নির্বাচন সময় ছিলাম, 1 বস্তা সুপারি ছিল গত বছর 4 থেকে 5 হাজার টাকা বিক্রি হতো। আর এই আসামে এখন ঢুকতে দেয় না,
একবার আসামের পুলিশ, আবার কিছু ফরিয়া হয়েছে তারাও অধিকার, তাতে এখন সেইটার দাম কমে এসেছে ১,৫০০ থেকে ২,০০০, প্রচন্ড এফেক্টেড। এমনও অনেক চাষি আছে ১৫-২০ লক্ষ থেকে আরম্ভ করে ৭০ লক্ষ টাকার সুপারি এক বছরে বিক্রি করেছে, এরকম লোক আমার সঙ্গে কথা হয়েছে। এই যে একটা টাকা যেটা আমাদের একটা কৃষকদের লাভজনক এটা ফসল, এটা দারুণভাবে এফেক্টেড হয়েছে। সুপারির পরে আমরা যেটা বলবো, আমরা বলেছি বামফ্রন্ট সরকার প্রথম যখন আসে 1978 তখন সরকারের পক্ষ থেকে এই চাষটা বাড়াবার জন্য 5টা করে সুপারির চারা, 2টা করে নারিকেল দেওয়া হতো। এটা আজকে ব্যাকবোন ত্রিপুরাজ্যের মধ্যে, তাহলে এই স্কিমগুলি সব বন্ধ হয়ে গেছে। যদিও আজকে হর্টিকালচার ডাইরেক্টর স্বীকার করেছেন যে মুখ্যমন্ত্রীর কি একটা স্কিম আছে, সেই স্কিমে তারা 100 পঞ্চায়েতকে দেবে। আমরা বলেছি হ্যাঁ স্পেশাল গ্রাম, মুখ্যমন্ত্রীর গ্রাম এটা দিতে হবে। কিন্তু বাকি গ্রাম আমাদের রাজ্যের মধ্যে 1200-এর উপরে পঞ্চায়েত, এডিসি এবং নন এডিসি মিলিয়ে আর কি। তাহলে তো কিছুই নেই, 10% না। তাহলে অর্থাৎ হর্টিকালচারের ডেভেলপমেন্টের জন্য কোনো স্কিম নেই। হর্টিকালচারের লোক এখন কৃষকদের আমার অর্থনীতি এবং বাঁচার জন্য অন্যতম শক্তি। এইটা অবহেলিত ছিল, আমরা এটা তুললাম। তিনি যদিও অনেকগুলি কথা বলেছেন, আমরা বলেছি এই পান রোগ হলে ওষুধ দেওয়া যায় না, কিন্তু বাংলাদেশে তারা আবিষ্কার করেছে, পশ্চিমবঙ্গে তারা আবিষ্কার করেছে পানে কি ওষুধ দেওয়া যায়, এগুলো কেন করা হবে। ICR আছে, আমাদের কৃষি কলেজ আছে, তারা তো দায়িত্ব এটা, কিন্তু দেখা গেল সরকারের দিক থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ সেখানে নেই। তাই এই পান এবং সুপারি চাষিদের এই সমস্যাটা নিয়ে আমরা এই 13 দফা দাবি সূত্রা আমরা আপনাদের কাছে দেব, যে রাজ্যের মানুষকে জানানো দরকার যে এই যে বর্তমান সরকার গত 6 বছরে কোনো পান চাষি, সুপারি চাষি কোনো ধরনের কোনো সাহায্য তারা পায়নি। বন্যা হয়েছিল যেটা মিথিলি, এই বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছিল পানে। এখন বলছে যে এখন বোধহয় কিছুটা 100 জন ফসল ক্ষতি হয়েছে, প্রায় 30-40 পান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই সরকার যে কৃষির প্রতি সমস্ত অবহেলা, এটা আমরা আবার তুলে ধরে এসেছি। স্বাভাবিক কারণে ডাইরেক্টরের তার সে ক্ষমতা নেই। ডাইরেক্টর বলছেন আমি এইগুলি স্কিম যেভাবে করা যায়, প্রত্যেকটা সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচারকে হতে একসাথে কাজ করে, তারা সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার ওই হর্টিকালচারের কাজ করে, তাহলে 2টা ডাইরেক্টরেট মিললে তারা কিভাবে করতে পারবেন। ওনার দিক থেকে যেটা করা যায়, তিনি অনেকদিনই আছেন এখানে হর্টিকালচারে, তিনি জানেন সবটা, আগের বিষয়গুলোও জানেন, বলে সেগুলো উদ্যোগ নেবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। উত্তরে আমরা ভারত কৃষক সভার অন্তর্ভুক্ত একটি সংগঠন, সেটি হল পান এবং সুপারি চাষী সমিতি। আমাদের রাজ্য কমিটি দ্বারা অনুমোদিত। আমাদের রাজ্যে প্রায় 25,000-এর মতো এরকম পান সুপারি চাষী আছে, এবং এটা অর্থকরী ফসল এবং লাভজনক ফসল। কিন্তু আমরা আজকে আমাদের আবার রাজ্য কমিটির মিটিং সকালে করেছি, আমরা আগের থেকেই ডাইরেক্টর হর্টিকালচার অধীনেই পড়ে এটা আমরা ওনার কাছে টাইম চেয়ে রেখেছিলাম। তা আমরা তাই সেখানে গিয়ে আমাদের 13 দফা আছে দাবি পান এবং সুপারি চাষিদের নিয়ে আমরা এটা উপস্থাপিত করেছি। প্রায় 1 ঘন্টার উপরে আলোচনা হয়েছে, 1 ঘন্টার কাছাকাছি। আমাদের পান সুপারি চাষির যে সংগঠন, তার রাজ্য কমিটির সম্পাদক হল বাবুল, আমাদের রাজ্য কৃষক সভার সেক্রেটারি মেম্বার। আমি সংকলন বলব, তারপরে বাবুল বাবু আপনাদের কাছে বিষয়টা বলবেন। এই সরকার আসার পরে
এই যে দুটি অর্থকরী ফসল, যেটার উপর প্রায় 25-30 পরিবার যুক্ত, তার উপর কোনো ধরনের কোনো সহযোগিতা সরকারের দিক থেকে করা হচ্ছে না। এটা প্রকারান্তরে আমাদের হর্টিকালচার ডাইরেক্টর জমা দেওয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনিও প্রায় বললেন। তবে বিষয়টা যেহেতু আমরা এর আগেও দরকার উপস্থিত করেছি, তিনি যেটা বললেন, এখন কিছু কিছু স্কিম নেওয়ার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন, কিন্তু যা উদ্যোগ নিচ্ছেন সেটা চাষের তুলনায় খুবই অসুবিধা। একটা প্রয়োজনীয় প্রবলেম হলো, এই যে পানের চাষ করতে হলে আপনারা যদি কেউ দেখে থাকেন, তার জন্য ছন এবং বাঁশ পরিকাঠামো তৈরি করতে হয়। সেখানে আমাদের আধা কানি যদি পানের মন না হয় তাহলে লাভজনক হয় না। এটা করতে এখন প্রায় 50 থেকে 70,000 পর্যন্ত টাকা লাগে এলাকা ভিত্তিক। ছন এখন পাওয়া যায় না কেন, পাশেরও প্রচুর দাম। ফলে এই যে কাঠামোটা, এইটা হলে অবশ্য 2-3 বছর চলে, কিন্তু এটাই তো মূল। পূর্বতন সরকার আমরা পিডিএফ এর ফান্ড থেকে প্রথম আনটাইড ফান্ড যেটা ছিল তার থেকে দেওয়া হতো স্কিম করে, হর্টিকালচার ডিপার্টমেন্ট স্কিম করে। এরপরে আমরা তাকে করার জন্য মানরেগা যে স্কিম, সেই স্কিমে এটা লেবার কম্পোনেন্ট বেশি, প্রতিদিনই লোক লাগে, কাজ করতে হয়, এটা একটা প্রধান সমস্যা। এখন যেহেতু এটা কম, তাই আমরা দাবি করেছি গ্রিন হাউসের মধ্যে পড়া প্লাস্টিকের এই পালা হবে আর নেট হবে, যেটাতে পান করা যাবে। আমরা টেস্ট করছি, পশ্চিমবাংলাতেও আমরা গিয়েছিলাম, আমাদের কথাবার্তা হয়েছে, তারা এটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করেছে আর কি। তাহলে এই কারণে এখন পান চাষটা অলাভজনক হয়ে গেছে, এটা প্রধান সমস্যা। পানে কোনো কেমিক্যাল সার, কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা যায় না, আর যেদিন ডাইরেক্টলি খায় করা যায় না। কেমিক্যাল দিলে পান হবে না। পানের প্রধান সার হলো কৈল আর শুকনা গোবর, এই দুটো মিশ্রণ করে দিতে হয়। এটা প্রচন্ড কৈলের দাম বেড়ে গেছে। এই